ভারতের আমদানি নিষেধাজ্ঞায় সম্পর্ক আরও জটিল হচ্ছে বলছেন ব্যবসায়ীরা। রাজনৈতিকভাবেই সংকট মোকাবেলার পরামর্শ বিশেষজ্ঞদের। শিল্পগোষ্ঠীর লুট পাচারের পৌনে 2 লাখ কোটি হাজার টাকার অর্থ সম্পদ জব্দ, ফেরত আনতে বিশেষ অধ্যাদেশ জারির উদ্যোগ। হত্যাচেষ্টা মামলায় কারাগারে নুসরাত ফারিয়া, জামিন দিতে পারতেন আদালত, মত আইনজীবীদের। নির্দোষ হলে ছাড়া পাবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং জলাবদ্ধতা নিরসনের কার্যকর উদ্যোগ না থাকায় হতাশ রাজধানীবাসী। বর্ষাকাল সামনে রেখে বাড়ছে উদ্বেগ, নালা নর্দমা পরিষ্কারের আহ্বান। আসসালামু আলাইকুম, সবাইকে বহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের নতুন বিধিনিষেধের কারণে দুদেশের সম্পর্ক আরও জটিল হচ্ছে বলে মনে করেন ব্যবসায়ীরা। তাদের মতে এতে খরচ বেড়ে পণ্য রপ্তানিও মারাত্মক ব্যাহত হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এমন সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের প্রতিফলন। অর্থনৈতিক ধকল সামলাতে এ সংকট রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে বলেও মত তাদের। কামাল হোসেনের ক্যামেরায় মাহবুব হাসান রিপনের বিশেষ প্রতিবেদন। বাংলাদেশ থেকে পণ্য আমদানি ক্ষেত্রে গেল শনিবার নতুন বিধিনিষেধ আরোপ করে ভারত। সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য সহ কয়েক ধরনের পণ্য আমদানি বন্ধ করে দেয়া হয়। নতুন নিষেধাজ্ঞায় অন্যান্য পণ্যের মতো পোশাক রপ্তানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। তাদের মতে এই সিদ্ধান্তের ফলে ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি আরও জটিল ও বাধাগ্রস্ত হবে। দিনকে দিন ইন্ডিয়া বাংলাদেশের প্রতি নির্ভরশীল হওয়া শুরু হয়েছিল, স্পেশালি জ্যাকেটস রিলেটেড প্রোডাক্টগুলো, যেটা তারা এক্সপার্ট না, তারা আমাদেরকে অর্ডার প্লেস করছিল। তো এই কোয়ান্টিটিও কিন্তু এটা হিউজ কোয়ান্টিটি, যে $32 বিলিয়ন আমরা গার্মেন্ট এক্সপোর্ট করি, তার ভিতর কিন্তু $1 বিলিয়ন গার্মেন্টস এক্সপোর্ট কিন্তু আমরা ইন্ডিয়াতে করি। ইন্ডিয়া ইজ বিকামিং গোয়িং টু এ ভেরি বিগ মার্কেট। এসব পণ্য রপ্তানির জন্য বাংলাদেশের ব্যবসায়ীরাও কলকাতা ও বোম্বাই সমুদ্র বন্দর ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে বন্দর ব্যবহারে রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দেবে বলেও মনে করেন তিনি। এখন যদি এই বন্দর ব্যবহার করা হয় এবং যে প্রক্রিয়া এবং যে আমলাতান্ত্রিক জটিলতা এবং আমাদের বন্দরের যে সক্ষমতার জায়গাটা, যেটা এখনও গড়ে ওঠেনি শক্তিশালীভাবে, কিন্তু আমরা এখন সারা বিশ্বের সেকেন্ড এক্সপোর্টার ইন আরএমজি সেক্টর, এই যে সক্ষমতা গড়ে ওঠার যে স্বপ্নটা আমরা দেখছি, সেখানে কিন্তু একটা ধাক্কা লাগবে। পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার কারণে দুদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, নিষেধাজ্ঞার বিষয়টি যতটা না অর্থনৈতিক, তার চেয়েও বেশি রাজনৈতিক। প্রাথমিক হিসেবে প্রায় $700 মিলিয়ন নেগেটিভ ইম্প্যাক্ট বাংলাদেশের ট্রেডের উপরে, যেটা বাংলাদেশ ভারত ট্রেডের প্রায় 42%। স্বল্প সময়ের জন্য হয়তো আমরা একটা ঋণাত্মক অবস্থায় পড়ব, কিন্তু যদি আপনি বলেন লং রান সলিউশন হচ্ছে অবশ্যই আমাদের হোপফুলি মানে এটা একটা পলিটিক্যাল ম্যাটার। বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারতের নতুন বিধিনিষেধের নেপথ্য কারণ সম্পর্কে টানাপোড়েন বলছেন সাবেক রাষ্ট্রদূত। বৈরিতার পরিপ্রেক্ষিতে ভারত যে সমস্ত পদক্ষেপ নিয়েছে, এর বিরুদ্ধে বাংলাদেশও কিছু পদক্ষেপ নিয়েছিল। এখন সর্বশেষ ভারত যেটা নিল, সেটা বাংলাদেশের একটা পদক্ষেপেরই আপনার পাল্টা পদক্ষেপ। বাণিজ্য যুদ্ধ তখন তো ধরে নিতে পারেন যে 2 4, মানে 4 গুণ ক্ষতি হবে আর কি। সর্বশেষ ভারত যে পদক্ষেপটা নিয়েছে, এতে বাংলাদেশ যথেষ্ট পরিমাণ বাণিজ্য ক্ষতির সম্মুখীন হবে, এবং এই ক্ষতি সহজে বাংলাদেশ পুষিয়ে যাবে বা পোষায় নিতে পারবে সেরকম মনে হয় না। নতুন নিষেধাজ্ঞার বিষয়ে বাণিজ্য উপদেষ্টার মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, উদ্ভূত সংকট কূটনৈতিক ও রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। বাণিজ্য উপদেষ্টা মহোদয় বা সংশ্লিষ্ট সকলের উচিত ছিল ওই মুহূর্ত থেকেই এর উপরে সক্রিয় হওয়া, যে কিভাবে এটাকে মিনিমাইজ করা যায়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। স্থলপথে বাংলাদেশি তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞার কারণে ভারতে প্রবেশ করতে পারছে না পণ্যের চালান। এতে কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের তৈরি পোশাক নিয়ে বেনাপোল বন্দর দাঁড়িয়ে আছে 36টি ট্রাক। এসব পণ্যের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। শিশির কুমার সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন।
শনিবার রাতে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির উদ্দেশ্যে রপ্তানিকারকদের পোশাক বোঝাই ৩৬টি ট্রাক আসে বেনাপোল স্থলবন্দরে। ভারতের আমদানি নিষেধাজ্ঞার কারণে রপ্তানিকারকরা সেগুলো ভারতে পাঠাতে পারেননি। রবিবার সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি কর্মসূচি পালনে সকাল থেকে নতুন কোনো চালান ফাইলে সই হয়নি। ভারতের এই প্রজ্ঞাপনে রপ্তানিমুখী তৈরি পোশাক স্থলবন্দরের তুলনায় সমুদ্র বন্দর দিয়ে ভারতে পাঠাতে সময় ও খরচ বেশি হবে। ভারতীয়রা কিছু মাল আমাদের দেশে নীতি বন্ধ করেছে। বাংলাদেশের রপ্তানিকারকরা যদি এই পণ্য স্থলপথে পাঠাতে পারত তাহলে সময় এবং অর্থ কম খরচ হতো। এখন নৌপথে পাঠাতে গেলে সময় এবং অর্থ বেশি খরচ। ভারত সরকারের এই সিদ্ধান্তে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ নতুন করে কোনো পণ্যে গেট পাস ইস্যু না করায় পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। বেনাপোল বন্দর দিয়ে ইতিপূর্বে গার্মেন্টস সামগ্রী প্রচুর রপ্তানি হতো। আজ ৩৬টা পণ্য রপ্তানির উদ্দেশ্যে বেনাপোলে আসায় ভারত সরকারের এই নয়া সিদ্ধান্তের কারণে এসব পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। কারণ ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এই পত্র জারির পর আর নতুন করে কোনো পণ্যের গেট পাস ইস্যু করছে না। বেনাপোল বন্দরের পরিচালক ভারতের নিষেধাজ্ঞার কপি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আমরা আসলে এখন বক্তব্য দিচ্ছি না, প্রতিক্রিয়া এখনো শুরু হয়নি। তেমন কেবল আজকে আমরা অর্ডার হাতে পাইলাম। এই আদেশের জন্য কোনো পরিবর্তন আমি লক্ষ্য করিনি। স্থল বন্দর দিয়ে কিছু পণ্যের আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় দু দেশই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। লুটপাট পাচারের অভিযোগে শেখ পরিবার সহ 10টি শিল্পগোষ্ঠীর প্রায় 2.2 লাখ কোটি টাকার অর্থ ও সম্পদ জব্দ করেছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পাচার করা অর্থ ফেরত আনার বিষয়ে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এতে প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকার গঠিত 11টি তদন্ত দলের অনুসন্ধানে 10 শিল্পগোষ্ঠী সহ শেখ পরিবারের বিরুদ্ধে ব্যাংক ঋণ অনিয়ম, কর ফাঁকি ও অর্থ পাচার সহ বিভিন্ন ধরনের দুর্নীতির তথ্য উঠে এসেছে। ইতিমধ্যে এসব ঘটনায় একাধিক মামলাও হয়েছে। আর পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশেষ অধ্যাদেশ জারির উদ্যোগ নিয়েছে সরকার। নিবন্ধনের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমান মাসুদ। আর এলজিআরডিও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার সরকারের অন্যতম অঙ্গীকার। প্রতিনিধিদের তথ্যে মোহাম্মদ ওয়ালিউল্লাহর প্রতিবেদন। ভোটার তালিকা হালনাগাদ, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী কর্মশালায় যোগ দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। প্রধান উপদেষ্টার বেঁধে দেয়া সময়ে কমিশন নির্বাচন আয়োজনে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দলটির নিবন্ধন স্থগিত করা হয়েছে। এই স্থগিতাদেশ প্রত্যাহার না হলে দলটি নির্বাচন করতে পারবে না। সরকার তাদের আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। কাজে সরকারের ওই আদেশের ওই অর্ডারের ধারাবাহিকতায় শুধু আমরা তাদের পলিটিক্যাল পার্টির যে রেজিস্ট্রেশনটা, নিবন্ধনটা আমরা শুধু স্থগিত করেছি। সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের উপর দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। আমরা সারা বছর ভরে এটা প্রস্তুতি নিয়ে থাকি। এদিকে বরিশাল সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় যোগ দেন এলজিআরডি ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সংস্কার সহ বিভিন্ন দাবি দেওয়ার প্রশ্নে তিনি বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে যাবতীয় সমাধানে কাজ করবে। নতুন ভালো সরকার নিশ্চয়ই আসবে, জনপ্রতিনিধিত্বমূলক সরকার আসবে বলে আমরা আশা করি। আগের থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা লাভ করবে এবং যেই রিফর্মগুলো হচ্ছে, জাতীয় ঐক্যমত হচ্ছে, শিক্ষার্থী সমাজ যেভাবে একটা জাগরণ তৈরি করেছে, তাতে আমি মনে করি যে আগামীকালের যে সরকারি নির্বাচিত হয়ে আসুক, তারা অনেক বেশি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য চেষ্টা করবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অবক্ষয় রোধেও নির্বাচিত সরকার কাজ করবে বলে জানান উপদেষ্টা। তারা অনেক বেশি সংবেদনশীল হবে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের সংলাপ শেষে দ্বিতীয় ধাপের সংলাপের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। প্রথম ধাপের সংলাপে ভিন্নমত নিয়ে দ্বিতীয় ধাপে বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদের খসড়া তৈরি করা সম্ভব হবে বলেও আশাবাদ জানান তিনি।
সোমবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রিয়াজ। সর্বমোট 33টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের এই আলোচনার প্রস্তুতি এখন চলছে। আমরা আশা করছি যে সমস্ত বিষয়ে ভিন্নমত আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে বিষয়ভিত্তিকভাবে আলোচনা করতে পারব। দ্বৈত এনআইডি ধারী 586 জনের দ্বিতীয় কার্ডটি বাতিল করা হয়েছে। এনআইডি বিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির নিজ দফতরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। বলেন, চলতি বছরের মধ্যে আরও 12টি দেশে প্রবাসীদের এনআইডি সেবা কার্যক্রম শুরু হবে। এমআর আসাদের প্রতিবেদন। জাতীয় পরিচয়পত্র নিয়ে নির্বাচন কমিশনের নেয়া সিদ্ধান্ত জানাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনুবিভাগের মহাপরিচালক। জানান 586 জন দ্বৈত এনআইডিধারীর দ্বিতীয়টি বাতিল করা হয়েছে। প্রথমটি রেখে আমরা দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি। এখন এই মুহূর্তে আমাদের জানা মতে 2টি এনআইডি আর কারো নেই। যদি এইটা আইডেন্টিফাই হয় কারোর ব্যাপারে, তাহলে আমরা ঠিক একই নিয়মে একই ব্যবস্থা গ্রহণ করব। আমরা 586 জনকে আইডেন্টিফাই করেছিলাম সর্বশেষ, এবং এই 586 জনকেই আমরা নিষ্কৃতি দিয়েছি। বিশ্বের 9টি দেশে 16টি স্টেশনে এনআইডি সেবা কার্যক্রম চলছে উল্লেখ করে তিনি জানান, ডিসেম্বরের মধ্যে আরও 12টি দেশ তালিকায় যুক্ত হবে। দূতাবাসগুলোতে আপনার ওদের স্পেসের সমস্যা আছে, জনবলেরও সমস্যা আছে। সেই কারণে আমরা দূতাবাসগুলোকে আবারও অনুরোধ করেছি, এবং আমাদের কমিশনের পক্ষ থেকেও আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলা হবে। এবং এইটা হলে আমরা আশা করছি যে আগামী যে প্রায় 7 মাস রয়েছে, এই 7 মাসে আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা বেশ কিছু দেশে এই সেবাটা নিয়ে যেতে পারবো। আমি মনে করছি 10-12টা পারা সম্ভব। ডেটাবেজের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। আমাদের যে সমস্ত নলেজ আছে সেই নলেজের আলোকে বলছি পরিপূর্ণ নিরাপদ, এবং এই ডেটা সেন্টার নিয়ে আমরা এই মুহূর্তে কোনো রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছি না। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে রাজধানীর ভাটারা থানার এনামুল হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী 22 মে। সোমবার শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার। আরও জানাচ্ছেন সুরায়া মন্ডি। থাইল্যান্ডে যাওয়ার পথে রোববার শাহজালাল বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। এরপর তাকে রাজধানী ভাটারা থানার এনামুল হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তারের আদালতে হাজির করে নুসরাতকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক বিল্লাল ভুইয়া। আর পাবলিক প্রসিকিউটর জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের মাধ্যমে বিষয়টা আসে নাই। পরবর্তীতে আমরা তদন্ত করে দেখলাম যে সেটার সঙ্গে তার যে অভিযোগটা সম্পৃক্ত, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়। জনগণের এই ভালোবাসাটাকে অপব্যবহার করে তারা ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করে যেসব জনগণ তাদেরকে ভালোবেসেছিল ওদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। এদিকে নুসরাতের আইনজীবীরা মামলাটি উদ্দেশ্য প্রণোদিত দাবি করে ন্যায় বিচার পাওয়ার আশা জানান। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনার সময় উনি দেশেই ছিলেন না, উনি কানাডা ছিলেন। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন রেখেছি, বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাবমিশন নিয়েছেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত যেহেতু আমরা ফিরিস্তি দিয়েছি, ওনার ভিসা এবং পাসপোর্ট দিয়েছি, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আইসাবকে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। এই বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমরা বিজ্ঞ আদালত থেকে আমরা জামিন পাবো, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। গত বছর 19 জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে আহত এনামুল হক চলতি বছরের 3রা মে হত্যাচেষ্টা মামলা করেন। এতে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 17 শিল্পী সহ 283 জনকে আসামি করা হয়। মামলায় 207 নম্বর আসামি নুসরাত ফারিয়াকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। অপরাধ বিবেচনায় নিয়ে নুসরাত ফারিয়ার জামিন পাওয়ার সাংবিধানিক অধিকার আছে বলে মনে করেন আইনজীবীরা। তাদের মতে পূর্ববর্তী মামলার সংশ্লিষ্টতা না থাকার পাশাপাশি পাসপোর্ট জমা নিয়ে অভিনেত্রীকে জামিন দিতে পারতেন বিচারিক আদালত। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তদন্তে নির্দোষ প্রমাণিত হলে নুসরাত ফারিয়াকে ছেড়ে দেওয়া হবে। কাজী পাপুর প্রতিবেদন।
রূপালী পর্দায় অভিনয়ের খাতিরে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে নুসরাত ফারিয়াকে। বাস্তব জীবনে সেই পুলিশের হাতে গ্রেফতার হয়েই তাকে যেতে হলো কারাগারে। বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হলে শুনানির আগে 5 মিনিট কাঠগড়ায় উল্টো দিকে ফিরে দাঁড়িয়েছিলেন নুসরাত ফারিয়া, করেছেন কান্নাকাটিও। জামিন ও ন্যায় বিচার প্রসঙ্গে নিজেদের মতামত তুলে ধরেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। নুসরাত ফারিয়ার বেল না দিয়ে যদি কারাগারে পাঠিয়ে থাকে, যদি বেইলের অ্যাপ্লিকেশন যদি আলোচনা না হয়, এটি আইনের ব্যত্যয়। আর নুসরাত ফারিয়া কিন্তু খুব পপুলার, ওয়েল নোন, আমি ইনফ্লুয়েন্সারও বলি, সুতরাং তার ক্ষেত্রে পাসপোর্টটা রেখে বেল দিতে তো কোনো অসুবিধা ছিল না। সে তো এমন কোনো ব্যক্তি না যে হার্ম করতে পারে। অ্যারেস্ট করা পুলিশের দায়িত্ব হলো, জামিন দিবেন কি দিবেন না সেটা কিন্তু আদালতের বিষয়। সেটা কিন্তু তখন আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনও না, আইন মন্ত্রণালয়ের অধীনও না। অনেক সময় আমরা দেখি আইন মন্ত্রণালয় থেকে বিবৃতি দেয়, যেটা কিন্তু আরও প্রশ্নবিদ্ধ করে যে তাহলে কি বিচারকরা স্বাধীন নয়? মামলাটা যত বড়ই হোক, উনি যদি মনে করেন যে তার প্রাথমিকভাবে সংশ্লিষ্টতা নেই, তাহলে উনি জামিন দিতেই পারে। এদিকে সচিবালয় এক ব্রিফিংয়ে নুসরাত ফারিয়া ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তার নামে মামলা ছিল, তবে নির্দোষ হলে অবশ্যই জামিন পাবে। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন, উনি যে কি করছে এটা আমি জানি না, ওইটা যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা। ওদিকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা নিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী, এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, অভিনেত্রী আজমিরি হক বাঁধন সহ অনেকেই ফেসবুকে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের 6টি সুপারিশ বাস্তবায়ন স্থগিতের বিষয়ে করা রিটের আদেশ আগামী 26 মে। শুনানি শেষে সোমবার এ আদেশ দেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ। রিটকারী আইনজীবী রওশন আলী বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বিতর্কিক ও সাংঘর্ষিক বিষয়গুলো পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে আবেদনে। রিটে সংশ্লিষ্ট 3টি মন্ত্রণালয় ও নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। নারীদের সর্বস্তরে অংশগ্রহণ যেন নিশ্চিত করা হয়, আমিও চাই নারীদের ক্ষমতায়ন যেন করা হয়, কিন্তু সেটাকে যেন সঠিকভাবে করা হয়, এমনভাবে যেন করানো হয় যেটা জীবনেও বাস্তবায়নযোগ্য হবে না, যেটার বাস্তবতার সাথে যার কোনো মিল নাই। সেই জায়গা থেকে এই রিকমেন্ডেশনগুলা, যেগুলাকে আমরা মনে করছি বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং আমাদের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না বলে সতর্ক করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নির্বাচন বিলম্বিত করার পেছনে চক্রান্ত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। আর বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সব ষড়যন্ত্র রুখতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ প্রের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন 12 দলীয় জোট নেতারা। এতে তারা বলেন, নির্বাচন বিলম্বিত হলে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র বিপন্ন হবে। জননেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, নির্বাচন বিলম্বিত করে গোপনে জোট তৈরির চেষ্টা চলছে কিনা এমন সন্দেহ পোষণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। এই ভাই, আপনি ক্ষমতায় যাওয়ার স্বার্থে আপনি সংগঠিত হওয়া বা আপনার জোট বানানো ইত্যাদি করার জন্য যে সময়, ওইটা নেওয়ার জন্য গত 17 বছর ধরে যারা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে, আবার যে তরুণ প্রজন্ম আজ পর্যন্ত ভোটই দিতে পারে নাই। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা সহ্য করা হবে না বলে সবাইকে সতর্ক করে দেন তিনি। আমরা আওয়ামী লীগের পুনর্বাসন যাবো, আওয়ামী লীগের পক্ষে থাকবো, এটা কি সম্ভব? এটা আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, করিডোর আর বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে এই সরকারকে ক্ষমতায় বসানো হয়নি। আশেপাশে এত গুণীজনকে দেশ বিদেশ থেকে এনে উপদেষ্টা করে দেওয়ার পরও বাংলাদেশে
যেখানে অনেক লোক, শতকরা ৭৫% উপরের লোক বাংলাদেশে আপনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন চায়, একটা রোড ম্যাপ চায়, একটা তারিখ চায়, আপনি দিতে পারছেন না কেন? ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো সরকারের আশেপাশে ঘুরছে অভিযোগ করে তিনি বলেন, এরাই নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছে। গণতন্ত্রের জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য নতুন কাউকে সমর্থন দিয়ে তাদেরকে সংগঠিত করার জন্য নয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীতে জলাবদ্ধতার ভোগান্তি নতুন কিছু নয়। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগের সীমা থাকে না। ভারী বৃষ্টিতে অলিগলি থেকে শুরু করে রাজপথ সবই তলিয়ে থাকে পানিতে। এর প্রধান কারণ অপরিকল্পিত উন্নয়ন, দখল দূষণ এবং খালবিল নালা সংস্কারের অবহেলা। বর্ষাকাল সামনে রেখে এবারও জলাবদ্ধতার ভোগান্তি কতটা মারাত্মক হতে পারে সে ভাবনাতেই অস্থির রাজধানীবাসী। জলাবদ্ধতা নিয়ে কাজী এহসান বিন দিদারের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। বর্ষাকাল শুরু হতে বেশ কিছুদিন বাকি, তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গ্রীষ্মেও দেখা মিলছে বৃষ্টির। তীব্র গরমে এক পশলা বৃষ্টি স্বস্তি নিয়ে এলেও কিছু সময় পরই তা রূপ নেয় দুর্ভোগে। প্রধান ও শাখা সড়কগুলোতে পানি জমে সৃষ্টি হয় চরম ভোগান্তি। খেটে খাওয়া মানুষের পাশাপাশি শিক্ষার্থী, অফিসগামী যাত্রী ও পথচারীরা হন নাকাল। নগরবাসীর অভিযোগ, ঢাকা ও আশেপাশের সব নদীনালা, খালবিল দখল হয়ে যাওয়ায় ঘণ্টাখানেকের বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট। কাজ করবো, বেকু আইব, মাল উঠাইব, নিয়ে যাইব। এই 15 জন, 20 জন, 25 জন আয় কাম করে, লাঠি দিয়ে টানে, পারে তুইয়ে যায়, বৃষ্টি এলে আবার ভরিয়ে যায়। এটা তো প্রতি বছরে উড়ায় যায়, আবার নিচে পড়িয়ে যায়। এটা তো আমি আজকে মেলা দিন ধরে 14-15 বছর। নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, যেটুকু আছে তাও অকার্যকর হয়ে আছে পলিথিন ও আবর্জনায়। ফলে পানি নামতে না পারায় সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। ম্যাক্সিমাম প্লটের ময়লাই কিন্তু মনে করেন জেলের মধ্যে ফেলায়। সপ্তাহে 2 বার করে ময়লা উড়াইতো, ময়লা নিতে জায়গাতে, তাহলে তার এত ময়লা থাকে না। সবাই জানি দেখতে পারে আপনাদের মাঝখান থেকে, তারা জানি এই ফুটেজগুলো তাদের চোখে যখন পড়বে, দেখেন কি একটা অবস্থা। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন প্রায় 7,000 টন বর্জ্য উৎপাদন হয়। এর মধ্যে প্রায় 15% প্লাস্টিক বর্জ্য, যা সবই গিয়ে পড়ে নালা আর খালে। কাজী এহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। স্বৈরাচারী কাঠামোর ভেতরেই এবার বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় না ফিরলে বিনিয়োগ ও অর্থনীতি মুখ থুবড়ে পড়বে বলেও মত দেন তারা। সোমবার আসন্ন বাজেট নিয়ে বহুপাক্ষিক অংশীজন নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে। এতে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করারও তাগিদ দেন বক্তারা। রেজা খানের রিপোর্ট। বৈশ্বিক ও অভ্যন্তরীণ টালমাটাল পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সকল স্তরে সুশাসন নিশ্চিত, জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখা, কর্মসংস্থান ও দেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্র তৈরি এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা সহ নানা চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। এত সব বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের পক্ষে গণমুখী বাজেট প্রণয়ন করার কাজ খুবই দুরূহ বলে মত দেন বিশ্লেষকরা। চরম দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের সংখ্যা বাড়ছে উল্লেখ করে গরিববান্ধব বাজেট প্রণয়ন সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেন তারা। যেগুলোকে আমরা সামাজিক সুরক্ষা দিয়ে বলি, তার মাত্র 30% আসলে প্রকৃতভাবে সামাজিক সুরক্ষা, যেটা গরিব মানুষের পক্ষে যায়। আর 70% কিন্তু ঠিক গরিব মানুষের জন্য হয়, এটা বলাটা যাবে বলে মনে হয়। বাজেটে কালো টাকার সুযোগ না রাখা, অভিবাসন খাতকে সিন্ডিকেট মুক্ত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি বন্ধে বাজেটে সুনির্দিষ্ট রূপরেখা থাকা দরকার বলে জানান বিশেষজ্ঞরা। এটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য, এটা অর্থনৈতিকভাবেও এটার কোনো সুফল আমরা পাইনি, যৌক্তিকতা পাইনি, এবং রাজনৈতিকভাবেও এটা একটা মরণঘাতী বেধি। পুরো এই সেক্টরে, বিদ্যুৎ ক্ষেত্রের পুরো কন্ট্রোলটাই একটি সংস্থার হাতে। আর্থিক ও ব্যাংকিং খাতে সুশাসন, অর্থ পাচার রোধ এবং সংস্কারের জন্য সুস্পষ্ট নির্দেশনা নিশ্চিতের তাগিদ দেন তারা। এই গোষ্ঠীর নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলো ছিল সেগুলো পর্ষদকে পুনর্গঠন করা, এবং এখন সেগুলো তো মোটামুটি একটা স্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছে। দেশের ভবিষ্যৎ নিয়ে হতাশা জানিয়ে রাজনীতিবিদরা বলেন, স্বৈরাচারের পুরনো অর্থনৈতিক কাঠামোর ভেতরেই নতুন বাজেট দেয়া হচ্ছে। আপনার বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের যে বাজেট, সেটা কন্টিনিউশন। বেসিক্যালি সেখান থেকে কোনো ডিপার্চার করে আলাদা করে কোনো কিছু করা হয়নি।
দেশি বিদেশি বিনিয়োগের স্বার্থে দেশকে গণতান্ত্রিক অর্থনৈতিক কাঠামোর ভেতরে ফিরিয়ে আনার তাগিদ দেন তারা। আপনি রাজনীতিতে ডেমোক্রেটাইজেশনের কথা বললে হবে, উই হ্যাভ টু ডেমোক্রেটাইজ দি ইকোনমি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। পর্বতারোহণে ইতিহাস গড়লেন বাংলাদেশি তরুণ ইকরামুল হক শাকিল। পদযাত্রার মাধ্যমে সমুদ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে তিনি হয়েছেন এক অনন্য বিশ্ব রেকর্ডের অধিকারী। সিটু সামিট শিরোনামের অভিযানে পদযাত্রা করে কক্সবাজারের ইনানি সৈকত থেকে নেপালের এভারেস্টের চূড়া পর্যন্ত প্রায় 1300 কিলোমিটার পথ পাড়ি দেন শাকিল। এই অভিযান তিনি শেষ করেছেন সবচেয়ে কম সময় এবং কম বয়সে, যা একটি বৈশ্বিক রেকর্ড। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। অস্ট্রেলীয় পর্বতারোহী টিম ম্যাকাটনি স্নেপ ভারতের গঙ্গাসাগর থেকে শুরু করে প্রায় 1200 কিলোমিটার পথ হেঁটে 96 দিনে এভারেস্ট জয় করেন 1990 সালে। সেই রেকর্ড পেছনে ফেলে 1300 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে 90 দিনে এভারেস্ট চূড়া জয় করেন শাকিল। এর মধ্য দিয়ে সবচেয়ে কম সময়ে সর্বকনিষ্ঠ অভিযাত্রী হিসেবে সি2 সামিট ধারায় রেকর্ড গড়লেন বাংলাদেশি যুবক। বাংলা মাউন্টেনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব বিএমটিসির সমন্বয়ক সাদিয়া সুলতানা শম্পা ইকরামুল হাসান শাকিল ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য উল্লেখ করেছেন। তিনি জানান, শাকিল এভারেস্ট জয় করে ক্যাম্প 4-এ ফিরে এসেছেন। সমুদ্র থেকে পদযাত্রা করে প্রায় 1300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দ্রুততম সময়ে শিখর স্পর্শ করেছেন তিনি। তবে যোগাযোগ সমস্যা থাকায় ঠিক কোন সময়ে শীর্ষে পৌঁছেছেন বা সঙ্গে কতজন ছিলেন এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। গত 25 ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে শাকিল তার পদযাত্রা শুরু করেন। 90 দিনের মধ্যে সি2 সামিট জয় করার লক্ষ্যে বাংলাদেশ, ভারত এবং নেপালের প্রায় 1300 কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে অবশেষে এভারেস্টের 29,031 ফুট উচ্চতা জয় করেন এই স্বপ্নবাজ তরুণ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকের ব্যবহার কমিয়ে আনতে আসন্ন বাজেটে তামাক পণ্যে বেশি কর আরোপের দাবি জানিয়েছেন নারী মৈত্রী, গণমাধ্যম কর্মী সহ তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহিন আখতার ডলির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর গোলাম মহিনুদ্দিন ফারুক। সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে প্রতি 10 শলাকার প্যাকেটের সর্বনিম্ন খুচরা মূল্য 90 টাকা করার দাবিও জানান বক্তারা। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির ঘোষণায় সৃষ্ট পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করেছে ফেডারেশন অফ বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন। সোমবার ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান জানান, অংশীজনের সাথে আলোচনা না করে অধ্যাদেশ জারি করার ফলে অচল হয়ে পড়েছে আমদানি রপ্তানি। এর সাথে সংশ্লিষ্ট সকলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এতে রাজস্ব ও বৈদেশিক মুদ্রা আরোহণও বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান তিনি। সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান সংগঠনটির নেতারা। হানাদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও 1.5 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 18 মাস ধরে চলা তাণ্ডবে 53,300 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসকে গাজা নিয়ন্ত্রণ ছাড়তে হবে। তবে একে হাস্যকর বলে মন্তব্য করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান। আলোচনার টেবিলে আর হামলা গাজার মাটিতে। 18 মাসেরও বেশি সময় ধরে এইভাবেই কুটচালের মাধ্যমে নিরীহ মানুষকে হত্যা করছে ইসরায়েল। গাজায় বর্বরতা বন্ধে কাতারের দোহায় চলছে আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব অনুযায়ী গাজায় 45 দিনের যুদ্ধবিরতি হবে। এই সময় হামাস 10 জিম্মিকে মুক্তি দেবে, অপরদিকে ইসরায়েল নির্দিষ্ট ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। যুদ্ধবিরতি চলাকালীন স্থায়ী সমাধান নিয়ে আলোচনা হবে। আলোচনার মধ্যেই গাজার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়ে 1.5 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে 18 মাস ধরে চলা তাণ্ডবে 53,300 ছাড়িয়েছে প্রাণহানি। এরই মধ্যে অপারেশন গিডিয়ন চ্যারেটের অংশ হিসেবে উত্তর ও দক্ষিণাঞ্চলে স্থল হামলা জোরদার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসকে গাজা ছেড়ে চলে যাওয়া সহ উপত্যকাকে অস্ত্রমুক্ত করতে হবে, পাশাপাশি একসঙ্গে মুক্তি দিতে হবে সব জিম্মিকে। যদিও শর্তকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তা নাকচ করে দিয়েছে হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান।
ওদিকে গাজায় হামলা বন্ধ ও নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর। ভলিবল। আন্তঃজেলা নারী ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা জেলা দল। রাজশাহী শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ফাইনালে রাজশাহী জেলাকে ৩-০ সেটে হারায় তারা। প্রতিযোগিতার সাথে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ইফাত গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ তুলু, যুগ্ম সম্পাদক আব্দুল মোমিন সাদ্দাম, নারী ভলিবল উপকমিটির চেয়ারম্যান শারমিন হাসান তিথি সহ অনেকে। ৩ দিন ব্যাপী প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশগ্রহণ করে। ফুটবল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আগামী ৩ বছর ফুটবল দেবে জাপানি কোম্পানি মল্টেন। সোমবার ফেডারেশন ভবনে বাফুফের সঙ্গে কোম্পানিটি সমঝোতা স্বাক্ষর করেছে। এ সময় বাফুফের ভাইস প্রেসিডেন্ট ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম জানান, মল্টেনের সঙ্গে ৩ বছরের চুক্তি হয়েছে বাফুফের। তারা মোট ৪,০০০ ফুটবল সরবরাহ করবে। এর মধ্যে ২,০০০ ফুটবল ফ্রি দেবে, বাকি ২,০০০ বল নির্ধারিত দামের চেয়ে সাশ্রয়ী মূল্যে প্রদান করবে। এতে প্রতি বছর ৫০ লাখ টাকা সাশ্রয় হবে, যা ৩ বছরে প্রায় ১.৫ কোটি টাকা। এশিয়া কাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ভারত। বিসিসিআই সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। ইতিমধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে বিষয়টি জানিয়েও দিয়েছে বিসিসিআই। আসছে সেপ্টেম্বর হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ। সম্প্রতি পাক ভারত সংঘাতে আসর নিয়ে দেখা দেয় শঙ্কা। পরে অস্ত্রবিরতি হলে আশায় আলো জেগে ওঠে, কিন্তু ভারত নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার নতুন সংকট দেখা দিয়েছে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো। ভারতের আমদানি নিষেধাজ্ঞায় সম্পর্ক আরো জটিল হচ্ছে বলছেন ব্যবসায়ীরা। রাজনৈতিকভাবে সংকট মোকাবেলার পরামর্শ বিশেষজ্ঞদের। শিল্পগোষ্ঠী লুট পাচারের পৌনে ২ লাখ কোটি টাকার অর্থ সম্পদ জব্দ, ফেরত আনতে বিশেষ অধ্যাদেশ জারির উদ্যোগ। হত্যাচেষ্টা মামলায় কারাগারে নুসরাত ফারিয়া, জামিন দিতে পারতেন আদালত, মত আইনজীবীদের। নির্দোষ হলে ছাড়া পাবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ না থাকায় হতাশ রাজধানীবাসী। বর্ষাকাল সামনে রেখে বাড়ছে উদ্বেগ, নালা নর্দমা পরিষ্কারের আহ্বান। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।